হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ক্লাস 10 এর এবিটি এর প্রশ্ন তোমাদের সলভ করাবো। আর এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক এবিটি এর তোমাদের টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের সমাধান, সঠিক সমাধান দেখে নাও যে প্রথমে যে সেটটা তোমাদের দেওয়া হয়েছে সেই সেটটা কিন্তু 48 পেজে আছে। আর সেটা হচ্ছে প্রথম সেট, খুবই গুরুত্বপূর্ণ সেট। আর এই সেটে তোমাদের ছোট থেকে বড় সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের আমি সলভ করাবো। তোমরা দেখে নাও, কোথাও যেতে হবে না তোমাদেরকে যে বড় প্রশ্ন কোথায় পাবো, 2 মার্কের প্রশ্ন কোথায় পাবো, 1 মার্কের প্রশ্ন কোথায় পাবো। সব প্রশ্নের তোমাদের সমাধান কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দিব। তো দেখে নাও, প্রথম যে প্রশ্নটা, যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এটার সঠিক উত্তর কি হবে? দেখো যে ক 8 জানুয়ারি, খ 24 ফেব্রুয়ারি, না গ 8 মার্চ, না ঘ 5 জুন। তাহলে এটার সঠিক উত্তর হবে 5 জুন। তারপরে দেখে নাও যে 2 নম্বরের প্রশ্নটা দেখে নাও যে দাদা সাহেব ফালাকে যুক্ত ছিলেন। এটা ক চলচ্চিত্রের সঙ্গে, খ ক্রীড়া জগতের সঙ্গে, গ স্থায়ী ইতিহাস চর্চার সঙ্গে, না ঘ পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে। তাহলে এটা ক সঠিক উত্তর। তোমরা দেখে নাও চলচ্চিত্রের সঙ্গে। পরের প্রশ্ন, মানে 3 নম্বরের প্রশ্ন দেখো যে প্রথম সরকারি শিক্ষা কমিশন মানে হান্টার কমিশন গঠিত হয় কবে? ক নম্বর অপশন আছে যে 1872 খ্রিস্টাব্দে, খ নম্বর অপশন আছে দেখে নাও, খ নম্বর অপশন আছে 1878 খ্রিস্টাব্দে, গ নম্বর অপশন আছে 1882 খ্রিস্টাব্দে, ঘ নম্বর অপশন আছে 1890 খ্রিস্টাব্দে। এটা সঠিক উত্তর হবে গ নম্বর 1882 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো যে পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো যে বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বামাবোধিনী পত্রিকার সম্পাদক দেখে নাও, এখানে সঠিক উত্তর উমেশ চন্দ্র দত্ত। পরের প্রশ্ন দেখো 5-এর যে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে? এটা সঠিক উত্তর হবে যে শ্রীরামকৃষ্ণ। পরের প্রশ্ন দেখো যে ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল সেটা হচ্ছে কোন বিদ্রোহ? কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মোপলা বিদ্রোহ, না রংপুর বিদ্রোহ। এটা সঠিক উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ। পরের প্রশ্ন দেখো সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা কে ছিল? এটা সঠিক উত্তর হবে ভবানী পাঠক। পরের প্রশ্ন দেখো যে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, এটা কোন সময়ে? এটা সঠিক উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। পরে দেখে নাও যে আহ, মহাবিদ্রোহের সময়, মানে 9 নম্বর, মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট কে ছিল? এটা হবে দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন দেখো অস্ত্র আইন পাস করেন, এটা হবে সঠিক উত্তর লর্ড লিটন। পরের প্রশ্ন দেখো যে ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, এটা সঠিক উত্তর হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। পরের প্রশ্ন দেখো যে 12 নম্বর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞান নোবেল পুরস্কার পেয়েছিল, এটা হচ্ছে পিভি সিভি রমন। পরের প্রশ্ন দেখো যে 13 নম্বর যে মোপলা বিদ্রোহ কবে হয়েছিল, মানে 1921 সালে হয়েছিল কোন উপকূলে? এটা হবে সঠিক উত্তর হবে মালাবার উপকূলে। পরের প্রশ্ন দেখো যে লাঙ্গল যার জমি তার, এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হলো, এটা হবে তেভাগা আন্দোলন। পরের প্রশ্ন দেখো ভারতে প্রথম মে দিবস পালিত হয়, এটা হবে 1923 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন যে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, এটা সঠিক উত্তর হবে লীলা নাগ রায়। পরের প্রশ্ন দেখো যে 17 নম্বর কোন বিপ্লবী
পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যায়, এটা সঠিক উত্তর হবে রাসবিহারী বসু। পরের প্রশ্ন, নম্রশূদ্র আন্দোলন শুরু করেন, এটা হরিচরণ ঠাকুর, মানে ক নম্বর অপশনটা হবে হরিচাঁদ ঠাকুর। পরের প্রশ্ন, যে 19 নম্বর দেখো, ভাষা ভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয়, এটা সঠিক উত্তর হবে 1960 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রভাষা হলো, এটা সঠিক উত্তর হবে হিন্দি। তারপরের গুলো দেখো, এখানে এসে কিউ আছে, মানে অতি সংক্ষিপ্ত যে 1 মার্কের, যে এটাতে কোনো অপশন তোমাদের দেওয়া নেই, এটা তোমাদের একটু লিখে উত্তর করতে হবে। তো 1 নম্বরের যে প্রশ্নটা দেখো, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি, এটা হবে জীবনের ঝরাপাতা। আমি এই জায়গাটাতে লেখার চেষ্টা করছি, জীবনের ঝরাপাতা। পরের প্রশ্ন দেখো, যে শ্রীরামপুর ত্রয়ী কারা ছিল, এখানে ত্রয়ী মানে হচ্ছে যে 3টে নাম আসবে এখানে তোমাদের, আর সেই 3টে নাম আমি যদি তোমাদের এখানে এখানে ছোট্ট করে দেখানোর চেষ্টা করি, যে এটা হচ্ছে তোমার 2 নম্বরের উত্তরটা, যে 1 নম্বর আমরা বলতে পারি উইলিয়াম কেরি, 1 নম্বর আমরা বলতে পারি উইলিয়াম কেরি। তারপরে 2 নম্বর আমরা বলতে পারি যে মার্সম্যান। আর একটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে উইলিয়াম ওয়ার্ড। পরের প্রশ্ন দেখো, যে প্রথম ভারতে ভারতে সরি উলগুলান বলতে কি বোঝো, উলগুলান বলতে কি বোঝো, এটা আমি এই জায়গাটাতে এই দিক করে একটু লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও, যে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে প্রশ্ন তোমার 3 নম্বরের, যে উলগুলান হচ্ছে ভয়ঙ্কর বা বিশৃঙ্খলা। তারপরের পেজে আমরা চলে যাই, এখানে একটা প্রশ্ন ছিল ভারতে প্রথম শ্রমিক, আহ, পরের পেজে আসলে আমরা দেখতে পাবো প্রশ্নটা কি ছিল, সংগঠন কোনটি, এটা হবে এটা আমরা দিতে পারি যে ভারতের যে শ্রমিক সংগঠন, সেটা হচ্ছে আহ, মাদ্রাজ লেবার ইউনিয়ন, আমরা এখানে লিখে দিচ্ছি মাদ্রাজ লেবার ইউনিয়ন। তারপরে দেখো, যে এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে ঠিক ও ভুল নির্ণয় করতে হবে, আর এটা আমি তোমাদের রাইট আর গুণ চিহ্ন দিয়ে দিয়েছি, যেটা ঠিক সেটা রাইট। এখানে দেখো 1 নম্বরটা কি বলেছে, 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে IFA শিল্ড জয় করে, এটা একদম সঠিক উত্তর হবে, মানে আমি রাইট দিয়ে দিলাম। তারপরে দেখে নাও, যে 2 নম্বরেরটা, যে গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল, এটা হবে ভুল। পরের প্রশ্ন 3 নম্বরেরটা দেখো, যে 3 নম্বর প্রশ্নটা দেখো, গিরনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল মুম্বাইতে, এটা তোমার সঠিক উত্তর হবে। পরে দেখো, যে 4 নম্বরেরটা, যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা, এটা সঠিক হবে। পরের প্রশ্ন দেখে নাও, যে স্তম্ভ মেলাও, এখানে দেখো এশিয়াটিক সোসাইটি, এই এশিয়াটিক সোসাইটি থেকে হবে উইলিয়াম জোন্স, দেখে নাও, মানে 1 নম্বরেরটা হচ্ছে 2 নম্বরের উত্তর। তারপরে দেখো, যে তেলেঙ্গানা
তেলেঙ্গানা আন্দোলন, এটা হবে এটা হবে তোমার এই 2 নম্বর, এটা হবে এটা ইয়ালো রেড্ডি। এবার 3 নম্বর এটা দেখো ভাইকম সত্যাগ্রহ, এটা হবে শ্রীনারায়ণ গুরু। আর একা আন্দোলন, এটা হবে মাদারিপাসি। যেটা বাঁচলো আমাদের, দেখে নাও তোমরা মিলানোটা। এবার পরের পেজে চলে আসছি, পরের স্টেপে দেখো কি বলেছে যে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও রেখা অঙ্কিত করো। যে তোমাদের এখানে কয়েকটা ম্যাপ দেওয়া হয়েছে, যে বাংলা বিহার আন্দোলনের কেন্দ্র বারাসত, এই বারাসতটাকে তোমাদের ম্যাপে দেখাতে হবে কোথায় আছে। তারপরে দেশীয় রাজ্য জুনাগড়টা কোথায় আছে। মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, ঝাঁসিটা কোথায় আছে ম্যাপে তোমাদের দেখাতে হবে। নীল বিদ্রোহের কেন্দ্র যশোর, এটাও তোমাদের দেখাতে হবে। যে সোজাই আছে ম্যাপগুলো, তোমরা একটু দেখলেই পারবা। তো আমি ম্যাপ এখানে করে দেখাচ্ছি না। তো এখানে দেখো যে 2-5 যে প্রশ্নগুলো, মানে 2-5 পয়েন্টের যে প্রশ্নগুলো আছে, এগুলো তো এক করে আছে। এগুলো তোমাদের আমি একটু করিয়েই দিই, তাও দেখে নাও যে এখানে কি বলেছে যে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তোমরা দেখে নাও যে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে সঠিক ব্যাখ্যা কোনটা হবে আমাদের সেটা কিন্তু দেখাতে হবে। তো এখানে 1 নম্বরের যে প্রশ্নটা আছে, প্রথমে আমাদের এখানে বিবৃতিটা দেখতে হবে। বিবৃতিটাতে প্রশ্ন কি বলছে দেখো, যে 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। এখানে 1 নম্বর অপশন আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, এখানে 1 নম্বর অপশন আছে কারণ শুধুমাত্র গ্রাম বাংলায় নবজাগরণ হয়েছিল, এটার জন্য। তারপরে দ্বিতীয় ব্যাখ্যা আছে দেখো, কারণ এই নবজাগরণের সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে। তৃতীয় ব্যাখ্যা আছে, কারণ এই নবজাগরণের শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটা সঠিক উত্তর যদি দেখা যায় তাহলে এটা 3 নম্বরের অপশনটা হবে। 3 নম্বরের অপশনটা, মানে 3 নম্বরের অপশন ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা হচ্ছে। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্নটা কি আছে, যে এইখানে আছে 2.5.2, যে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। 1 নম্বর ব্যাখ্যা আছে দেখো, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। না। ব্যাখ্যা নম্বর 2, এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন করা। না। 3 নম্বর ব্যাখ্যাটা দেখো, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এটা সঠিক উত্তর হবে 3 নম্বর ব্যাখ্যা এটারও। তারপরে দেখো 2.5.3 বিবৃতিটি, এখানে দেখো আমাদের প্রশ্ন আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়। 1 নম্বর ব্যাখ্যা দেওয়া আছে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য, এটা হচ্ছে না। তারপরে 2 নম্বর ব্যাখ্যাটা দেখো, যে চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য, এটা সঠিক ব্যাখ্যা হবে এটা 2 নম্বরেরটাই। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্নটা, যে 2.5.4 যে বিবৃতি, যে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল, এটা ব্যাখ্যা যদি আমরা দেখি তো কোনটা সঠিক হচ্ছে দেখা যাক। যেখানে গান্ধীজি দলিতদের সর্বাধিক উন্নয়নের কোনো চেষ্টা করেননি। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে গান্ধী মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফল জাতিভেদ প্রথা আরো বাড়বে, 3 নম্বর দেখো, গান্ধীজি দলিতদের আন্দোলনকে ঔপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করত। এটা সঠিক উত্তর হবে 2 নম্বরেরটা, যে গান্ধী মনে করেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরো বাড়বে। এবার তোমাদের যে পোর্শনটা আসবে সেটা হচ্ছে দেখো বিভাগ গ। আর এই বিভাগ গ এ দেখো কি বলেছে, যে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি।
যে কোনো 11টি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মার্কগুলো কিন্তু আছে 2 করে, মানে 11টা যদি করো তাহলে তোমরা যে মার্কটা পাচ্ছ সেটা হচ্ছে 22 নম্বর তোমরা কিন্তু এখান থেকে পাচ্ছ। তো আমরা প্রথম যে প্রশ্নটা দেখো, 1 নম্বর প্রশ্নটা, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নটার জন্য 2 মার্ক আছে। আর এই প্রশ্নটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে উত্তরটা কিরকম ভাবে তোমরা লিখবা। যে এখানে পেজ নম্বর আমি দিয়ে রেখেছি, যে 9 নম্বর পেজের 3 নম্বরের প্রশ্নটা আমি যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো যে এখানে দেখো প্রশ্নটা ছিল আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন। আর এখানেও দেখো আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, এটা মাধ্যমিক 19-এ পড়েছে কিন্তু প্রশ্নটা। তো এখানে দেখো যে কিভাবে উত্তরটা তোমরা লিখবা, যে স্থানীয় ইতিহাস চর্চায় একটি ভৌগোলিক অঞ্চলকে কেন্দ্র করে এই অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিবর্তনের বিচার করা যেতে পারে। পাশাপাশি ওই অঞ্চলের সাংস্কৃতিক বিবর্তন ও আঞ্চলিক সত্তা গড়ে ওঠা প্রক্রিয়া আলোচনা করা হয় স্থায়ী ইতিহাস চর্চায়। ইতিহাসের বৃহত্তর আলোচনার ক্ষেত্রে এই বিষয়গুলি উপেক্ষাকৃত থাকে যে আঞ্চলিক ইতিহাস চর্চার মাধ্যমে তার সার্বিক বিকাশ ঘটে, যার ফলে টোটাল হিস্টোরি জনসমক্ষে স্পষ্ট হয়ে ওঠে। তাহলে তোমরা উত্তরটা এখান থেকে দেখে নাও থামিয়ে, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও উত্তরটা, পারলে খাতাতে তোমরা সুন্দর করে পরপর নোট করে নাও। তারপরে দেখো আমরা চলে আসছি যে 3-2 প্রশ্নটা কি বলেছে দেখো, যে ফটোগ্রাফ কিভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে। এই প্রশ্নটা আমরা পেয়ে যাব 13 নম্বর পেজের 21 নম্বর প্রশ্নটা। আমরা যদি দেখি 13 নম্বর পেজ, এটা আমরা চলে যাচ্ছি 13 নম্বর পেজে গিয়ে দেখব। এখানে দেখো 13 নম্বর পেজ আমরা চলে এসেছি। আর 13 নম্বর পেজে আমরা 21 নম্বর দেখো, এখানে যে প্রশ্নটা ছিল ফটোগ্রাফ কিভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা তো তোমরা দেখে নাও। তো এখানে দেখো যে ক্যামেরায় তোলার কোনো ঐতিহাসিক ঘটনার ছবি নিঃসন্দেহে ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ উপাদান। ফটোগ্রাফ একদিকে যেমন কোনো ঐতিহাসিক তথ্যকে আরো জোরালো করে তোলে, তেমনি প্রাপ্ত তথ্যের সত্য যাচাইয়ের ফটোগ্রাফের ভূমিকা সমান গুরুত্বপূর্ণ। তাই নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে ফটোগ্রাফ ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত করা যেতে পারে। তোমরা এখান থেকে উত্তরটা তোমরা নিয়ে নাও বা স্ক্রিনশট নিতে পারো। তোমরা ভালো করে দেখে নাও উত্তরটা, থামিয়ে পারলে লিখে নাও, প্রত্যেকটা উত্তর তোমরা একে করে লিখে নাও। তারপরে দেখো যে 3 নম্বরের প্রশ্নটা কি বলেছে, যে হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন। এটা আমরা পেয়ে যাব 35 নম্বর পেজের 28 নম্বরের যে উত্তরটা। তো আমরা এখানে দেখে নিচ্ছি 35 নম্বর পেজ, চলে এসেছি 35 নম্বর পেজ তোমাদের সামনে। 28 নম্বর উত্তরটা দেখে নাও। এখানে দেখো যে হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন ছিল। এখানে দেখো এই উত্তরটা আমি পড়ছি, তোমরা দেখে নাও। যে 19 শতকে বাংলার মুসলিম সমাজে শিক্ষার প্রসার, জনকল্যাণ প্রভৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে হাজী মোহাম্মদ মহসিন। উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত বিলুপ ধন সম্পত্তির প্রায় সবটাই তিনি মুসলিম সমাজের শিক্ষার উন্নতিকল্পে ব্যয় করেন। তার দানের অর্থেই গড়ে ওঠে হুগলি ইমামবাড়া 1841 খ্রিস্টাব্দে, ইমামবাড়ার হাসপাতাল 1836 খ্রিস্টাব্দে, হুগলি কলেজ বর্তমান সেটা হচ্ছে মহসিন কলেজ, মাদ্রাজ মহসিন বৃত্তি প্রভৃতি। 76-এর মন্বন্তরের সময় তিনি মুক্ত হস্তে সরকারি তহবিলে অর্থ দান করেন। তিনি দানবীর নামে ইতিহাসে সমাধিক পরিচিত। এখান থেকে এটা করলেই হয়ে যাচ্ছে তোমাদের 3 নম্বরের প্রশ্নটা। তাহলে পরে আমরা চলে আসছি যে এখানে দেখো যে 3-4 প্রশ্নটা দেখো, যে 3 আইন কি। এটা আমরা পেয়ে যাব 34 নম্বর পেজে। আমরা 19 নম্বরের প্রশ্নটা দেখো 34 নম্বর পেজের, এই যে 34 নম্বর পেজ, এই যে 19 নম্বরের যে উত্তরটা দেখো, 3 আইন বলতে কি বোঝো। তো এটা
দেখে নাও প্রশ্নের উত্তরটা। 3 আইন বলতে কি বোঝো? যে বাল্য বিবাহ রদ, পুরুষদের বহু বিবাহ রদ এবং অসবর্ণ বিবাহ আইন আইন সিদ্ধ করা হলো 3 আইন। 1872 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের প্রচেষ্টায় 3 আইন পাস হয়। তোমরা দেখে নাও উত্তরটা এখান থেকে। তোমরা পারলে সুন্দর করে নোট ডাউন করে নাও। একদিক থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা স্কুল এরকম ভাবেই পেতে থাকবা। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো। অবশ্যই তোমরা দেখতে থাকো, কারণ ভিডিও অনেক বড় হতে চলেছে। কারণ আমি পড়ছি না, তোমাদের শুধু উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। তারপরে দেখো এখানে যে পরের প্রশ্নটা, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? এটা আমরা পেয়ে যাব 59 নম্বর পেজে। তো আমরা চলে আসছি সরাসরি, আমি কিন্তু আর পড়ছি না। 57 59 নম্বর পেজে এখানে দেখো যে সুন্দর করে দেখে নাও তোমরা যে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনরুজ্জীবনের আন্দোলন ছিল? এই যে দেখো, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? এটাই প্রশ্ন। দেখে নাও একেবারে সুন্দর করে তোমরা দেখে নাও উত্তরটা। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে, 17তেও এসছে, 20তেও এসছে, তোমাদেরও হয়তো আসতে পারে। দেখে নাও, আমি কিন্তু আর বলছি না, অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। পরের প্রশ্ন দেখো, আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ভিডিওটা অনেক বড় হতে চলেছে। বড় ভিডিও আপলোড করতে একটু অসুবিধা হয়। দেখতেই পাচ্ছ। পরের প্রশ্ন দেখো যে তোমাদের এখানে হ্যাঁ, চুয়ার বিদ্রোহ 1798 থেকে 1799 গুরুত্বপূর্ণ কি ছিল? যে এখানে 60 নম্বর পেজে আমরা এটা পেয়ে যাব। যদি আমরা দেখি তো 60 নম্বর পেজের 7 নম্বরের যে উত্তরটা এখানে দেখো সুন্দর করে তোমরা দেখতেই পাচ্ছ যে চুয়ার বিদ্রোহের গুরুত্ব। যেখানে দেখো 1798 থেকে, তোমাদের বইয়ে দেখো সালটা যেরকম দেওয়া আছে সেম তেমনি দেওয়া আছে। 1799 যে 1798 থেকে 1799 খ্রিস্টাব্দ কি ছিল তোমরা দেখে নাও উত্তরটা ভালোভাবে তোমরা দেখে নাও। কোনো উত্তর যদি তোমাদের অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, আমি তোমাদের আমি দিয়ে দেবো ফটো করে। তোমরা দেখে নাও এখানে এই যে প্রশ্নটা, তোমরা দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন দেখো এখানে যে তারপরে প্রশ্ন, জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? এটা আমরা পেয়ে যাব 186 নম্বর পেজে। আমরা এটা পেয়ে যাব 186 নম্বর পেজে। দেখে নাও 186 নম্বর পেজে আমরা এটা পেয়ে যাচ্ছি। এই যে 186 নম্বর পেজের কত নম্বর? 186 26 নম্বরটা, 26 নম্বর। এই যে দেখো যে কবে কারা জমিদার সভা প্রতিষ্ঠা করেন? তোমরা দেখে নাও উত্তরটা। জমিদার সভা তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ ভিডিও পড়তে গেলে আমার অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো যে এখানে পরের প্রশ্ন কি আছে যে এখানে দেখো নানা সাহেব কেন বিখ্যাত ছিল? এখানে প্রশ্ন উত্তরটা এখানে দেখো যে আমি লিখে নিয়েছি এটা, যে নানা সাহেব কেন বিখ্যাত ছিল। পড়তে অসুবিধা হলে আমি এটা একটু কষ্ট করে তোমাদের জন্য বলে দিচ্ছি। দেখো যে নানা সাহেব পেশওয়া দ্বিতীয়, যিনি ধন্ডু পন্তু নামেও পরিচিত, তিনি ছিলেন মারাঠা সাম্রাজ্যের একজন ভারতীয় পেশওয়া, যিনি 1857 সালের মহান বিদ্রোহের সময়, তোমরা দেখতে পাচ্ছ কিনা, কানপুর বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এখান থেকে তোমরা লিখে নাও। পরের প্রশ্ন দেখো যে চার্লস উইলকিন্স কে ছিলেন? এটাও তোমরা এখান থেকে খাতা থেকে দেখে নাও যে চার্লস উইলকিন্স কে ছিল। তো এখানে দেখো চার্লস উইলকিন্স কে ছিল, যে স্যার চার্লস উইলকিন্স ছিলেন একজন ইংরেজ মুদ্রাকর, প্রাচ্য ভাষাবিদ এবং কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার সদস্য। এখান থেকে তোমরা দেখে নাও। পরের প্রশ্ন দেখো যে জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য
কি ছিল? জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য, এটা হচ্ছে যে 108 নম্বর পেজে 108 নম্বর পেজের 20 প্রশ্নটাই যেখানে দেখো যে জাতীয় শিক্ষা পরিষদের কর্মসূচি কি ছিল, তোমরা দেখে নাও উত্তরটা সুন্দর করে। আমি তাড়াতাড়ি করছি একটু, কারণ ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো যে এখানে পরের প্রশ্ন কি আছে, তো পরেরটা হবে এটা যে তেভাগা আন্দোলনে দাবি কি ছিল? তেভাগা আন্দোলনের দাবি কি ছিল? দেখো এখানে তোমরা দেখে নাও তেভাগা আন্দোলনের দাবি কি ছিল। তেভাগা আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল উৎপন্ন ফসলের 1/3 তাদের দিতে হবে। আর 2 নম্বর যদি দাবি দেখি তাহলে দেখো যে জমিতে ভাগ চাষীদের দখলি সত্তা দিতে হবে। পরের প্রশ্ন দেখো যে পরের প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এটা আমরা পেয়ে যাব 126 নম্বর পেজে। 2 নম্বরের উত্তরটা 126 নম্বর পেজ, 126 নম্বর পেজে 126 নম্বর পেজের 2 নম্বরের উত্তরটা আমরা দেখে নিই। এখানে 126 নম্বর পেজের 2 নম্বর, এখানে দেখো যে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, তোমাদের এই উত্তরটা করলেই হয়ে যাচ্ছে। তোমরা ভালো করে দেখে নাও, সুন্দর করে তোমরা সবটা একবারে লিখতে থাকো তোমরা। এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট মান ভালো, কিন্তু অনেক খুঁজতে খুঁজে তোমাদের জন্য আমি বের করেছি। তারপরে দেখো যে এখানে দেখো যে অলিন্দর যুদ্ধ বলতে কি বোঝো, এটা আমরা পেয়ে যাব 333 নম্বর পেজে। 333 নম্বর পেজে 333 নম্বর পেজ 34 333 নম্বর পেজে কত নম্বর? 34 নম্বর। এইখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে অলিন্দর যুদ্ধ বলতে কি বোঝো, এখান থেকে তোমরা দেখে নাও উত্তরটা। অলিন্দর যুদ্ধ বলতে কি বোঝো, পারলে স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে তোমরা লিখবে 2 মার্কের জন্য। আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা লিখে নাও, আমি আর বলছি না। পরের প্রশ্ন দেখো যে এখানে অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? এটা হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি হচ্ছে যে 142 নম্বর পেজ, 142 নম্বর পেজ, এই যে 3 নম্বর 142 3 হ্যাঁ, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? আর এখানে আছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, এটা একই, তোমরা এখান থেকে দেখে নিবা উত্তরটা, তোমাদের সুন্দর করে তোমরা লিখে নিবা। পরের প্রশ্ন দেখো যে কি আছে, স্যার সিরল র্যাডক্লিফ কেন বিখ্যাত? এটা আমার হয়তো উত্তর খুঁজতে ছুটে গিয়ে সেটা আমি পরে তোমাদের জানিয়ে দেবো বা মেসেজ করবে, আমি তোমাদের দিয়ে দেবো। পরে দেখো পট্টবী মুলু কে ছিলেন? এটা আমরা পেয়ে যাবো 160 নম্বর পেজে। 160 নম্বর পেজ 160 নম্বর পেজে যেখানে আছে তুমি দেখে নাও, পট্টবী মুলু কে ছিলেন, এখান থেকে এই অবধি তোমাদের লিখতে হচ্ছে। পরের প্রশ্ন, এইগুলো কিন্তু 4 মার্কের আছে। তো এখানে দেখো বলে দিয়েছে বিভাগ ঘ, এটা যে 7টি বা 8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটি বিভাগ থেকে একটি করে প্রশ্ন অবশ্যই নিতে হবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি সবটাই তোমাদের জন্য করেছি, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখানোর জন্য। তো আমি তাড়াতাড়ি করে একটু বলছি। দেখো যে নীল দর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার সমাজ জীবনের কিরূপ প্রতিফলন খুঁজে পাওয়া যায়, এটা হচ্ছে 38 নম্বর পেজে আছে। আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। 38 নম্বর পেজের 4 নম্বর প্রশ্নটাই, যে এখানে দেখো যে যে নীল দর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার সমাজ কিরূপ প্রতিফলিত হয়েছে, এখানে একদম হুবহু প্রশ্নটাই আছে। নীল দর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার সমাজ কিরূপ প্রতিফলিত হয়েছে, এখান থেকে তোমরা এটা প্রশ্ন কিন্তু 19-এ এসেছে, তোমরা এখান থেকে দেখে নাও প্রশ্নের উত্তরটা। আমি কিন্তু একটু থামিয়ে রাখছি, তোমরা স্ক্রিনশট করে নাও বা পারলে লিখে নাও। পরের পেজটা কিন্তু এটা আছে, পরের পেজটা কিন্তু এইটুকুটা, তোমাদের এইখান থেকে তোমাদের
কিন্তু করতে হচ্ছে, এইখান থেকে তোমাদের কিন্তু করতে হচ্ছে, দেখে নাও। পরের প্রশ্ন, এখানে এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কি ভূমিকা আছে, এখানে দেখো এই প্রশ্নটা, যে এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কি ভূমিকা আছে। মনে হচ্ছে যে এই বইটা থেকে প্রশ্নগুলো করা হয়েছে, অনেক একদম হুবহু মিলে যাচ্ছে। দেখো তোমরা লিখে নাও এখান থেকে, এটুকুটা তোমরা ভালো করে দেখে নাও, অনেক বড় হয়ে যাচ্ছে না তো আমি বলতাম। পরের প্রশ্ন দেখো, যে এখানে এটা ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রবর্তন করেন, এটা হচ্ছে 120 নম্বর পেজে আমি পেয়ে যাব। 120, 122, 120, হ্যাঁ সরি, ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রবর্তন করেন, নোটটা 120, 120, 120, 120, আমরা এখানে 120 যে প্রশ্নটা আমরা খুঁজে পেয়েছি, ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রবর্তন করেন, এখানে 120 এখানে দেখো যে ঔপনিবেশিক সরকার, ঔপনিবেশিক ঔপনিবেশিক অরণ্য আইন বলতে কিছু ঔপনিবেশিক উদ্দেশ্য কি ছিল, তো এখানে তোমাদের এটা পুরোটা তোমাদের তোমাদের পুরোটা কিন্তু দেখে নাও, তোমরা দেখে নাও পুরোটা। তারপর দেখো এখানে পরের প্রশ্ন, যে মহাবিদ্রোহের 1897 শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল, তো এটা পেয়ে যাচ্ছ তোমরা 164 নম্বর পেজে, 164। এই যে প্রশ্নটা 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে 1857 শিক্ষিত বাঙালি সমাজের কি মনোভাব, এখান থেকে তোমাদের দেখে নাও উত্তরটা। বড় বই হয়ে যাচ্ছে, দেখাতে একটু অসুবিধা হচ্ছে তোমাদের উত্তরটা। তারপরের পার্টটা তোমরা দেখে নাও। তারপরের প্রশ্ন দেখো, যে উইলিয়াম কেরি বাংলার মুদ্রণ শিল্পের উইলিয়াম কেরি বাংলার মুদ্রণ শিল্পে কেন বিখ্যাত ছিল, এটা আমরা পেয়ে যাব ছায়া, 100 কেরি মুদ্রণ 216 পৃষ্ঠা, 216, 216, 216, 5 নম্বর। এই যে এই প্রশ্নটা দেখে নাও, উইলিয়াম কেরি ও শ্রীরামপুর মিশনের ভূমিকা, এই প্রশ্নটা তোমাদের করতে হবে। যে দেখে নাও উত্তরগুলো, দেখে নাও।
পরের প্রশ্ন দেখো যে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? এটা আমরা পেয়ে যাব 109 নম্বর পেজে। 109 এই যে প্রশ্নটা দেখে নাও যে বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? এখান থেকে তোমাদের করতে হচ্ছে এই অবধি। ভালো করে দেখে নাও, আরেকবার তোমাদের দেখাচ্ছি। এটা বইটা একটু ছোট আছে, তাহলে তোমরা বুঝতে পারছো ভালো করে যে কারণ নোটটাতে বড় হচ্ছে, দেখানো মুশকিল হচ্ছে তোমাদের। পরের প্রশ্ন, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটির সমাধান করেছে? এটা এটা আমরা 356 নম্বর পেজে আমরা পেয়ে যাচ্ছি। এটা 356। নোট অনেকগুলো হয়ে যাচ্ছে, কোনটাতে আছে মনে পড়ছে না। 356 দেশীয় রাজ্যগুলিকে কিভাবে, 5 নম্বরটা। এই যে প্রশ্নটা তোমাদের করলেই হবে, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা দেখে নাও উত্তরটা। পরের একটা অংশ আছে এখান থেকে, ট্রাইমাটিক নোট থেকে আছে। পরের প্রশ্ন দেখো যে হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্তি হয়েছে? এটা হচ্ছে নোটের 358 নম্বর, যে 358। এই যে এখানে দেখো হায়দ্রাবাদ ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করবো। হায়দ্রাবাদ ভারতভুক্তি একটা প্রশ্নটা তোমরা দেখে নাও উত্তরটা সুন্দর করে। এদিকে কিছুটা অংশ আছে। তোমরা আস্তে আস্তে করে লিখে নাও সবগুলো। পরের প্রশ্ন, যে এখানে দেখো বিভাগ উমা আমাদের, তো এখানে আমাদের বড় প্রশ্ন আছে যে সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। এটা কিন্তু দুটো পার্টে আছে, এটা হচ্ছে একটা সমাজ আর একটা হচ্ছে শিক্ষার সংস্কার। তাহলে প্রথম দিকে আমাদের চেয়েছে সমাজ সংস্কার, তাহলে এটা আমরা 68 নম্বর পেজে আমরা নোটের পেয়ে যাব। এই যে 68 নম্বর, যেখানে দেখো যে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, এখানে ভূমিকা থেকে শুরু করে তোমরা পেয়ে যাচ্ছ, ভালো করে তোমরা দেখে নাও। আর পরের পার্ট এটা হচ্ছে, তোমরা দেখে নাও। তারপরে এখানে দেখো শিক্ষার সংস্কার রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে যা যেন লিখো। এটা আমরা পেয়ে যাব 64 নম্বর পেজে। এই যে মানে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান, মানে শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় কি কি করেছিল তার জন্য এই প্রশ্নটা তোমাদের দেখতে হবে। পরে যে 5-2 যে মানুষ ও প্রকৃতি ও শিক্ষা সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, এটা হচ্ছে 115 নম্বর পেজে আমরা পেয়ে যাব। এখানে দেখো এই বইটা থেকে এই বইটার উত্তরগুলো কিন্তু ভালো আছে। দেখো মানুষ ও প্রকৃতি ও শিক্ষা সমন্বয়ে
রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার পরিচয় দাও, এই প্রশ্নটা। দেখে নাও উত্তরটা। পরের পেজেও তোমাদের অবশ্যই দেখতে হবে। এই যে এখান থেকে এখানে উত্তরটা। পরের লাস্ট প্রশ্ন আমাদের একটা আছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল। এটা হচ্ছে ছায়া থেকে আছে, ছায়া নোটের 115 পেজে আছে। 115 115 সি। এখানে দেখো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কতদূর ছিল। তো এখানে এই বইটাতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে উত্তরটা করা যাবে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নারী ছাত্র সমাজের ভূমিকা। এখানে যে নারী সমাজের যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। উত্তরটা দেখে নাও সুন্দরভাবে, উত্তরটা দেখে নাও। তো অনেক বড় হয়ে গেল ভিডিওটা, তোমরা দেখতে থাকো আর সুন্দরভাবে সবটা লিখতে থাকো তোমরা উত্তরগুলো।